ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ম্যাপ মেকিং। ঠিক আছে, তো হিস্ট্রি অফ ম্যাপ মেকিংয়ের যে টপিকটা, এটা আমরা দুটো পার্টে ভাগ করে পড়বো যাতে আমাদের মানে একটা কী বলবো হ্যাপাজার্ড না হয়। তো সেই জন্য প্রথমে আমরা দেখব বিফোর ক্রিস্ট আর তারপরে দেখব আনুদবিনী বা আফটার ক্রিস্ট। ঠিক আছে, তো বিফোর ক্রিস্টের টাইম পিরিয়ডটাকে আবার কতগুলো ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করব। যেমন ধরো আর্লিয়েস্ট নোন ম্যাপ যেগুলো আছে, তারপরে তোমার অ্যানিসেন্ট গ্রিকদের কন্ট্রিবিউশন, তো এইভাবে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে আমরা টোটাল আলোচনাটা আজকের কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই জানবো যে আমরা ম্যাপ ঠিক কবে থেকে ইউজ করা শুরু করেছি। মানে আগে আগে যে আদিম মানুষ ছিল তারা যে গুহাতে থাকতো, সেই গুহাতে যে তারা পেন্টিং বা ড্রয়িং করতো সেগুলোকেও কিন্তু ম্যাপের মধ্যেই কনসিডার করা হয়ে থাকে। ঠিক আছে, মানুষ তবে থেকেই ম্যাপ ইউজ করতো। মানে যখন তারা কোনো শিকার করতে যাচ্ছে, তো সেই জায়গার একটা ফিচার ধরো গুহার দেয়ালে আঁকলো যে এখানে এখানে কিছু পাহাড় আছে, এখানে জলাশয় আছে যেখানে পশুগুলো জল খেতে আসছে, তারপরে ওরা ওখানে গিয়ে শিকার করছে। তো এই যে ড্রয়িংগুলো করতে শিখেছিল, সেই তখন থেকেই কিন্তু আমাদের ম্যাপের কনসেপ্টটা মাথায় আসছে। ঠিক আছে, তো এই ম্যাপের ব্যাপারটা আমরা যদি সিকোয়েন্সিয়ালি বলতে চাই, এরকম হওয়া সম্ভব নয়, কারণ প্রতিদিন হিস্ট্রিক্যাল নতুন নতুন প্লেস আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, তো যার জন্য আমি যদি একটা সিকোয়েন্স বলি যে সব থেকে পুরানো ম্যাপ পাওয়া গেছে এই সভ্যতাতে, তারপরে এই সভ্যতাতে, এরকম হয় না, কারণ নতুন নতুনভাবে আবিষ্কার হচ্ছে, আবার নতুন কিছু ইনক্লুডেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা পুরো প্রপার সিকোয়েন্স বলতে পারবো না, বাট একটা ওভারঅল তোমাদেরকে একটা মানে কনসেপ্ট দেবো যে ম্যাপ ঠিক কীভাবে আমাদের ম্যাপের টোটাল ডেভেলপমেন্টটা এসেছে। ওকে, তো আরেকটা জিনিস দেখো, ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে মেনলি যে আমরা কন্ট্রিবিউশনগুলো দেখবো সেটা ইউরোপের কন্ট্রিবিউশন দেখবো। অ্যাকচুয়াল ইউরোপ তখন মোটামুটি ডেভেলপ ছিল, বা প্রিন্টিং প্রেসের যে ডেভেলপমেন্টটা সেটা ইউরোপেই ঘটেছিল, যার জন্য ইউরোপিয়ানদেরকে বেশি বড় করে বলা হয়েছে। আমাদের আমাদের এশিয়ারও কন্ট্রিবিউশন ছিল, বাট সেগুলো সম্পর্কে অত বেশি জানা নেই আমাদের কাছে। ওকে, ইভেন আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, তো ইন্ডিয়ার পুরাণেতে আমরা কোনো ম্যাপ দেখতে পাবো না, বাট ম্যাপের একটা ডেসক্রাইব করা থাকবে যে ওয়ার্ল্ডের মানে 7টা দ্বীপ, যে জম্বুদ্বীপ, কুশাদ্বীপ, পালাক্সা বা পুষ্করা, তো এইভাবে যে বিভিন্ন ধরনের দ্বীপের কথা যে ডেসক্রাইব করা থাকবে সেই জিনিসটা আমরা দেখতে পাবো, বাট কোনো ম্যাপের যেহেতু রিপ্রেজেন্ট ছিল না, যার জন্য আমরা আমাদের ইন্ডিয়ান কনটেক্সটেও বলতে পারবো না যে আমাদের কোনো ম্যাপের ক্ষেত্রে অবদান ছিল। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের টপিকটাতে প্রথমে যে বিফোর ক্রিস্টের টাইম পিরিয়ডটাকে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা যদি দেখি যে আর্লিয়েস্ট নোন যে সমস্ত ম্যাপগুলো আছে, তার মধ্যে দেখো চেজ রিপাবলিক, এটা বর্তমানে ইউক্রেন পড়বে। এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তো এই ইউক্রেন পড়বে। এই চেজ রিপাবলিকে আমরা ম্যামথ টাস্ক, মানে ম্যামথ হচ্ছে এক ধরনের প্রাণী যেটা হাতির মতোই দেখতে, কিন্তু আকারে অনেক বড় ছিল, এবং তার যে দাঁত, এই দাঁতের উপর মানুষ কিছু ড্রয়িং বা কিছু স্কাল্পচার করেছে, যেটাকে বলা হচ্ছে প্রথম মানে আর্লিয়েস্ট নোন আমাদের কাছে একটা স্কাল্পচার বা ম্যাপ। ঠিক আছে, তো এটা কতকাল আগের পুরানো, এটা হচ্ছে 25,000 বছর আগে, মানে আজ থেকে 27,000 বছর আগে, 25,000 বিসির। ওকে, তো এটা ছিল সব থেকে পুরানো। তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মারে ডার্লিং রিভার, যেটা অস্ট্রেলিয়াতে আছে, ওখানে সিলকন বলে এক ধরনের পাথর আছে, পাথরের গায়ে কিছু ড্রয়িং পাবো, সেটাও অনেক পুরানো। এছাড়া আনাতোলিয়া, যেটা বর্তমানে টার্কি, তো আনাতোলিয়াতে এক ধরনের পেন্টিং পাবো, যে পেন্টিংয়েতে দেখো এই যে ভলক্যানো, একটা ভলক্যানো ড্র করা আছে, সেই ভলক্যানোর সামনে বিভিন্ন ঘর বাড়িগুলো এরকম করে ড্র করা আছে। তো এইরকম ছোটো ছোটো আমরা কিছু ইনফরমেশন পাবো। এছাড়াও দেখো ব্যাবিলোনিয়ান যে ক্লে ট্যাবলেট আছে, ব্যাবিলনিয়ান ক্লে ট্যাবলেটে ছোটো ছোটো মানে মাটির ছোটো ছোটো অংশ করে তাতে যে ড্রয়িং করা ছিল, সেই ড্রয়িংয়েতে একটা একটা ওদের প্যাটার্ন ছিল। সেটা হচ্ছে দেখো এখানে টোটাল ক্লিয়ারলি দেখানো আছে যে কিছু সার্কেল, কিছু হাফ সার্কেল, কিছু লাইন। তো এগুলো কিছু কিছু মিনিং ছিল, মানে কিছু কিছু রিপ্রেজেন্ট করছে। যেমন ধরো এই হাফ সার্কেলটা, এটা রিপ্রেজেন্ট করছে যে এখানে কোনো হিল আছে। ঠিক আছে, এই সেমি সার্কেলটা বলছে এখানে কোনো হিল আছে। এই যে লাইনগুলো সেগুলোকে বলছে যে এগুলো কোনো না কোনো রিভার আছে। আর এই যে ছোটো ছোটো রাউন্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলো কোনো না কোনো সিটি। তো এইভাবে তারা কিছু রিপ্রেজেন্ট করেছিল, এবং তারা মানে এইভাবে ড্র করেছিল। এছাড়াও আমরা পুরানো নিদর্শনের মধ্যে পাবো তোমার ইজিপ্টিয়ান সভ্যতাতে প্যাপাইরাস বলে এক ধরনের গাছের ছালের উপর কিছু ড্রয়িং পাবো। ঠিক আছে, তো এই সমস্ত ম্যাপগুলো যখন ড্র করা হচ্ছে, তখন কিন্তু কোনো যেটা ড্র করা হচ্ছে সেটা ছোটো ছোটো রিজিয়নাল এরিয়া বেসিসে ম্যাপ ছিল। মানে একটা মানুষ এই জায়গাতে একটা ছোটো সিটিতে বাস করে, তো তার আশেপাশে কী কী আছে সেই সম্পর্কে বা সেই রকম ম্যাপ ছিল, কিন্তু ওয়ার্ল্ড সম্পর্কে মানুষ জানতে চায়নি, বা মানুষের ধারণা ছিল না, বা মানুষ তখন মানে অ্যাজিউমও করেনি। ঠিক আছে, যে ওয়ার্ল্ড কেমন হতে পারে বা ওয়ার্ল্ড কী জিনিস, তো এরকম কোনো নয়। মানে তখন পর্যন্ত, এই টাইম পিরিয়ড পর্যন্ত মানুষের কাছে শুধু এরিয়াল একটা কনসেপ্ট ছিল। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দেখো অ্যানিসিয়েন্ট গ্রিকদের কন্ট্রিবিউশন, এটাও কিন্তু বিফোর ক্রিস্টের টাইমেই। তো গ্রিকদের কন্ট্রিবিউশন আমরা তো গ্রিকের ফিলোসফারদের এতে পড়েইছি, এখানে অল্প করে যেটা জেনে নেব সেটা হচ্ছে যে মেনলি দেখো গ্রিকদের মধ্যে একটা কনসেপ্ট ছিল, আমরা যখন পড়েছি যে থেলস বলো বা
হোমার, তো তারা একটা ফ্ল্যাট ডিস্কের কনসেপ্ট দিয়েছিল যে আর্থ হচ্ছে একটা ফ্ল্যাট ডিস্কের মতো, যেখানে কেউ বলছে মাউন্টেনগুলো পিলারের মতো, তাকে তার চারিদিকে সারাউন্ড করে আছে মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিভার। তো এরকম যে সমস্ত ফ্ল্যাট ডিস্কের কনসেপ্ট ছিল সেগুলো পরে চেঞ্জ করছে কে না পিথাগোরাস প্রথম বলছে যে না, আর্থ হচ্ছে একটা স্ফেরিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তো আর্থের স্ফেয়ারের কনসেপ্ট দিচ্ছে পিথাগোরাস, যেটা একটা মানে ম্যাপের ক্ষেত্রে বলতে গেলে একটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে একটা কনসেপ্ট এলো যে আর্থ ফ্ল্যাট নয়। তারপরে দেখো অ্যানাক্সিমেন্ডার, যাকে বলা হচ্ছে প্রথম ফার্স্ট ম্যাপ মেকার, ঠিক আছে। ফার্স্ট ম্যাপ মেকার কাকে বলা হয়, এটা শর্ট কোশ্চেনও আসতে পারে, যে অ্যানাক্সিমেন্ডারকে বলা হচ্ছে। তার একটা যে ইনস্ট্রুমেন্ট ছিল জিনোমন, যেখানে যেখানে তিনি এই টাইপের একটা গোলাকার টাইপের ছিল দেখতে, তো এখানে শ্যাডো পড়তো বিভিন্ন সানের বা স্টারদের, সেই শ্যাডো দেখে দেখে কিছু ড্রয়িং বা কী বলবো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ড্র করা ছিল। তো এই সমস্ত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেখে তিনি ম্যাপকে বিভিন্ন ওয়ার্ল্ড ম্যাপকে এঁকেছিলেন এবং ম্যাপকে স্কেলে রিপ্রেজেন্ট করতে প্রথম চেষ্টা করেছিলেন। এর আগে পর্যন্ত কোনো স্কেল ছিল না, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই গ্রিকরাই প্রথম ছিল যারা আর্থ সম্পর্কে, টোটাল ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিল। হতে পারে সেই ধারণাটা পুরোপুরি অ্যাকুরেট নয়, বাট তারা তারা প্রথম টোটাল ওয়ার্ল্ড সম্পর্কে ভাবতে শুরু করেছিল, বিয়ন্ড রিজিয়ন, একটা রিজিয়নের বাইরে গিয়ে ভাবতে শুরু করেছিল, ঠিক আছে। এরপরে আমরা গ্রিকদের মধ্যে যেমন ধরো এরাটোস্থেনিসকে দেখবো। এরাটোস্থেনিস প্রথম ছিলেন যিনি ল্যাটিটিউড লংগিটিউড আর্থের সার্কামফারেন্স, মেনলি তার যে ইম্পর্টেন্ট রোলটা ছিল আর্থের সার্কামফারেন্স ড্র করা। এটা সম্পর্কে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কীভাবে তিনি আর্থের সার্কামফারেন্স ড্র করেছিলেন, ঠিক আছে। তো এই সমস্ত কন্ট্রিবিউশনগুলো ফার্দার আমাদের ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছিল, আরও বেশি ইনফ্লুয়েন্স করেছিল। এরপরে আমরা দেখবো যে অ্যানিসেন্ট চায়নার ক্ষেত্রে, এই যে এশিয়ার মধ্যে তো তেমন বেশি কন্ট্রিবিউশন দেখতে পাবো না, তা হচ্ছে অ্যানিসেন্ট চায়নাতে আমরা কিছু কিছু ডেভেলপমেন্ট পাবো। সেটা হচ্ছে যে হান ডাইনেস্টির একটা মানে ম্যাপ আছে, যেটা হচ্ছে যে 2nd সেঞ্চুরি বিসি, যিশু খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে। তারপরে বা 4th সেঞ্চুরি বিসিতে কুইন্স ম্যাপ, যেটা কুইন্স ডাইনেস্টির ম্যাপ থাকবে। তো এই সমস্ত ম্যাপগুলো সম্পর্কে জানবো। হান ডাইনেস্টির যে ম্যাপটা থাকবে সেটা হবে সাউথ ওরিয়েন্টেড, মানে আমরা যেমন এখন বর্তমানে ম্যাপের ক্ষেত্রে একটা মেনটেন করি যে ওপরের দিকটা নর্থ হবে, তো আগে এরকম কোনো স্পেসিফিক কিছুই ব্যাপার ছিল না যে ওপরের দিকটা নর্থ দেখাতে হবে, যে যার নিজের মতো করে কাস্টমাইজ করে নিত। তো হান ডাইনেস্টির যে ম্যাপটা পাবো সেটাতে আমরা দেখতে পাবো টপেতে সাউথ দেখাচ্ছে, ঠিক আছে, সাউদার্ন ডাইরেকশন টপেতে দেখাচ্ছে। আবার কুইন্স ডাইনেস্টিতে দেখবো যে নর্দার্ন মানে ডাইরেকশনটা টপে দেখাচ্ছে, ওকে। তো এরকম ব্যাপার ছিল। এছাড়াও আমরা যদি অ্যানিসেন্ট রোমেদের কন্ট্রিবিউশন দেখি, দেখো এখানে রোমেদের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে এটা যে শুধুমাত্র বর্তমানে রোম সিটি বা ইতালি এখানেই যে এই সমস্ত ফিলোজফাররা জন্মেছিল তা নয়। তখনকার টাইমে রোমান সাম্রাজ্য যতটা পর্যন্ত বিস্তৃত ছিল, তখন যে সমস্ত ফিলোজফাররা সেই রোমান সাম্রাজ্যের আন্ডারে আসতো তাদের সবাইকেই কিন্তু রোমের ফিলোজফার হিসাবে ধরা হতো। এই যে মিরেনাস অফ টাইরে বলো বা আমাদের টলেমি, এরা যে ইতালির মানুষ ছিল তা নয়, কিন্তু রোমান সাম্রাজ্যের আন্ডারে, তখনকার রোমান সাম্রাজ্যের আন্ডারে তাদের বার্থ প্লেসটা আসতো, ওকে। তো আমরা এখানে দেখে নেবো যে দেখো মিরেনাস অফ টাইরে যিনি ছিলেন তিনি একজন বড় কার্টোগ্রাফার ছিলেন। তার ব্যাপারে আমাদের কাছে জানা পসিবলই হতো না যদি না আমরা টলেমির লেখা পড়তাম। মানে টলেমি তার লেখাটাকে, মানে মিরেনাস অফ টাইরের লেখাটাকে মডিফাই করেছেন এবং আমাদের কাছে তুলে ধরেছেন নতুন করে, ওকে। এবারে দেখো টাইরের লেখাতে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে তিনি প্রথম একজন ব্যক্তি ছিলেন রোমান এম্পায়ারেতে যিনি দেখিয়েছেন চায়নাটাকে শো করেছেন। মানে তখনকার মানুষের কাছে চায়না, ইন্ডিয়া এই সম্পর্কে যে জ্ঞান ছিল, এত দূরের দেশগুলো সম্পর্কে যে জ্ঞান ছিল, সেটা আমরা টাইরের লেখাতে পাই। আর টাইরে যে ম্যাপ এঁকেছিলেন সেই ম্যাপেতে তিনি যে প্রজেকশনটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে ইকুই রেক্ট্যাঙ্গুলার প্রজেকশন, ওকে। এরপরে আমরা টাইরের পরে দেখো এখানে একটা ব্রেক চলে যাচ্ছে, কারণ কি আমরা এর পরে যীশুখ্রিস্টের জন্ম হচ্ছে, তো যার জন্য যীশুখ্রিস্টের জন্মের পরের পিরিয়ডটাকে আমরা যেহেতু আলাদাভাবে পড়ব বলেছি, তো এরপরে আমরা দেখে নেব তোমার টলেমিকে। আরেকটা জিনিস এর মধ্যে ইম্পর্টেন্টলি ঘটে যাবে, সেটা হচ্ছে যে তোমার আলেকজান্দ্রিয়া বলে যে একটা ইজিপ্টে বড় গ্রন্থাগার বা লাইব্রেরি থাকবে, সেই লাইব্রেরিটাকে জুলিয়াস সিজার পুড়িয়ে দেবেন, এবং যার জন্য সেটা সাল হচ্ছে 48 বিসি, অ্যারাউন্ডে 48 বিসিতে। তো যার জন্য পুরানো যে সমস্ত তথ্য, যে সমস্ত নথি থাকবে সেগুলো কিন্তু আলেকজান্দ্রিয়ার ওই লাইব্রেরিতে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য মানুষজনের কিন্তু বা বড় বড় ফিলোজফার বা যারা আছে তো তাদের অনেক প্রবলেম হবে, কারণ কি অনেক ডেটা মিসিং থাকবে, ঠিক আছে। তো এরপরে নতুন করে আবার ডেভেলপমেন্ট শুরু হবে। তো টলেমি যিনি ছিলেন তার জন্ম কিন্তু এই আলেকজান্দ্রিয়া সিটিতে, যেটা কিন্তু ইজিপ্টে পড়ছে, ওকে। তো টলেমির ম্যাপটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এই ম্যাপটা তখনকার টাইম পিরিয়ডেতে একটা অ্যাকুরেট ম্যাপ বলতে গেলে। তখনকার টাইম পিরিয়ডে তিনি ল্যাটিটিউড লংগিটিউড দেখিয়েছেন, যিনি যে মানে 8,000 প্লেসের বা লোকেশনের উপর ল্যাটিটিউড লংগিটিউডগুলো ড্র করেছেন, ঠিক আছে। তারপরে তোমার টলেমির ম্যাপের একটা মানে কিছু কি খারাপ দিকও আছে, যেমন ধরো তিনি বলেছেন যে ইন্ডিয়ান ওশেনটা একটা হচ্ছে যে ল্যান্ডলক ওশেন, যেটা একটা ভুল ধারণা ছিল, এটা মিসকনসেপশন ছিল। এছাড়াও দেখো
টলেমির সবথেকে বড় যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে তিনি আর্থের সার্কামফারেন্সের মাপটা, মানে আর্থের পরিধির মাপটা ভুল করেছিলেন, যার জন্য এই পরিধির মাপটা ভুল করার জন্য তিনি বলছেন যে ইউরোপ আর আমাদের এশিয়া, ইউরোপ এশিয়া এই দুটো মানে কন্টিনেন্ট নিয়ে তিনি বলছেন যে টোটাল 180, মানে একটা সার্কামফারেন্স বা একটা গোল কত হয় 360, হয়তো 360, তো তিনি বলছেন তার অর্ধেকটা 180 পর্যন্ত হচ্ছে যে এই ইউরোপ আর আফ্রিকা নিয়ে আছে। তো যার জন্য তারপরে যদি তুমি ফার্দার সেল করো তো তুমি গিয়ে এর মানে ইউরোপ থেকে যদি নৌকা ছাড়ো তো গিয়ে এশিয়াতে একবারে উঠবে, মিডিলের আমেরিকা কন্টিনেন্ট তখনও আবিষ্কার হয়নি, ঠিক আছে। তো টলেমির ম্যাপের এটা একটা মানে ড্রব্যাক ছিল। আর এই টলেমির ম্যাপ ইউজ করেছিল কলম্বাস তখন যখন এক্সপ্লোরেশনের টাইমে, যার জন্য তিনি যখন প্রথম আমেরিকায় পৌঁছান তিনি ভেবেছিলেন যে তিনি ইন্ডিয়াতে চলে এসেছেন, ঠিক আছে। এটা একটা ড্রব্যাক ছিল টলেমির ম্যাপের। ওকে, তো এরপরে আর টলেমির ম্যাপেতে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে স্কেল ইউজ করা হয়েছিল এই ম্যাপেতে। ওনার যে পুরানো মানে আগের যে কাজ, সেই কাজটা অনেকখানি হারিয়ে গিয়েছিলো, পরে সেগুলোকে আবার রিক্রিয়েট করা হয়েছিল। ওকে, এরপরে আমরা দেখে নেব ট্যাবুলো রোজেরিনা। এটা হচ্ছে আল ইদ্রিসির ম্যাপ। রোজেরিনা বলতে একটা রাজা ছিল রোজার বলে, তো সেই রোজারের আন্ডারে যেহেতু আল ইদ্রিসি কাজ করেছিলেন, যার জন্য এই ম্যাপটার নামও দিয়েছেন ট্যাবুলো রোজেরিনা। ওকে, তো এই ম্যাপটা আবার খুব ইন্টারেস্টিং, কারণ কি এই ম্যাপেতে তিনি 7টা ক্লাইমেটিক জোনেতে ভাগ করেছেন গোটা আর্থকে। দেখো এখানে দেখতে পাবে 1 2 3 4 5 6 7, তো এইরকম 7টা ভাগে ভাগ করেছেন, আর একটা ক্লাইমেটিক জোনকে আবার 10টা ভাগে ভাগ করেছেন, দিয়ে টোটাল 70টা ডিফারেন্ট রেক্ট্যাঙ্গুলার সেক্টরে ভাগ করে আর্থটাকে ডিসক্রাইব করেছেন, এবং ডিটেলিং দেওয়া আছে এই তার ম্যাপেতে। টোটাল খুব ডিটেলিংভাবে একটা রিজনকে মানে এক্সপ্লোর করা আছে। আর তাছাড়া তার যে এই ম্যাপটা ড্র করা ছিল, তো তিনি তার ম্যাপেতে মেনলি যে ইনফরমেশনগুলো নিয়েছিলেন যে এখানে যে ট্রাভেলাররা আসতো, মানে ট্রাভেলারদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলেন। মানে তখন ধরো ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেছে, তো সেখানে বিভিন্ন ট্রাভেলাররা যে মক্কাতে হজ টজের জন্য বা রিলিজিয়াস পারপাসে আসছে, তো অনেক দেশের লোকজনই তো আসছে, তো তাদের থেকে ইনফরমেশন গেন করে তিনি কিন্তু এই ধরনের এই ম্যাপটা ড্র করেছিলেন। আর তার ম্যাপের আরেকটা জিনিস দেখবে, এই ম্যাপটা সাউথ ওরিয়েন্টেড, উত্তরের দিকে উপরের দিকে আমরা কিন্তু সাউথ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ধরো এটা মেডিটেরিয়ান সি দেখাচ্ছে, এটা ইন্ডিয়ান ওশেন, ঠিক আছে। তো এটা ছিল সাউথ ওরিয়েন্টেড ম্যাপ। আর তাছাড়া ওই টাইম পিরিয়ডে অন্যান্য আরব স্কলারদের যদি আমরা কন্ট্রিবিউশন দেখি, তো তাহলে দেখতে পাবো আল মামুন যিনি ছিলেন, তিনি বলছেন যে মানে টলেমি যে বলেছিলেন যে ইন্ডিয়ান ওশেনটা একটা ল্যান্ডলক ওশেন, সেটাকে ডিনাই করে আল মামুন তিনি প্রথম বলছেন যে না, ইন্ডিয়ান ওশেন কোনো ল্যান্ডলক নয়, সেটা হচ্ছে ওপেন ওশেন। ওকে, এরকম এছাড়াও আল মাসুদির কিছু মানে অবদান আছে। তো এরকম বিভিন্ন আরব স্কলাররা যারা ছিলেন তাদের অনেকেরই অবদান কিন্তু ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে আছে। ওকে, এরপরে আমরা যেটা দেখে নেব যে মেডিভাল ইউরোপেতে, দেখো মেডিভাল ইউরোপের যে সমস্ত ম্যাপগুলো সম্পর্কে বলা পসিবল তা নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাপ সম্পর্কে আমরা দেখে নেব। আরেকটা জিনিস যে মেডিভাল ইউরোপের টাইম পিরিয়ডেতে একটা টাইম পিরিয়ড ছিল যখন এটা অন্ধকারময় যুগ বলা হতো, কারণ ইউরোপ তখন মানে অন্ধকারে ঢেকেছিল। অনেক বেশি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বা সায়েন্টিফিক নলেজ এগুলো বেশি ফ্লারিশ করতে পারেনি, একটা টাইম পিরিয়ড ছিল। ওকে, তো আমরা এই মেডিভাল পিরিয়ডের কিছু ইম্পর্টেন্ট ম্যাপের মধ্যে একটা দেখব, যে হেফ্রড ম্যাপামুন্ডি, যেটা 1300 এডির ম্যাপ আসছে। তো এই ম্যাপটাতে দেখো, এই যে ইস্টের দিকে ইস্ট ওরিয়েন্টেড ম্যাপ, এই ম্যাপটা দেখো, আমি যেটা বললাম যে এটা অন্ধকারময় যুগ ছিল, তো যার জন্য না মানুষ সব কিছুকেই একটা রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখার চেষ্টা করতো। তো এই জন্য এই মানে তোমার এখানে এই ম্যাপটাতে জেরুজালেমটাকে একটা সেন্ট্রাল প্লেসে ধরা হয়েছে। যেমন ধরো গ্রিস প্লেসটাকে সেন্ট্রালে ধরা হয়েছিল, রোমানটাকে সেন্ট্রালে ধরেছিল, বা চায়না যখন ম্যাপ মেকিং করেছে তারা চায়নাটাকে সেন্ট্রালে ধরেছিল। বাট এই মেডিভাল টাইম পিরিয়ডেতে ইউরোপের যে ম্যাপটা আছে সেখানে জেরুজালেমটাকে সেন্টার ধরা হয়েছে, কারণ কি জিসাসের জন্ম হয়েছিল জেরুজালেম, ঠিক আছে। এই জেরুজালেম একটা প্লেস যেখানেতে 3টে আব্রাহামিক রিলিজিয়ানেরই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে ইসলাম, খ্রিস্টান আর হচ্ছে তোমার ইহুদি যেটা, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে যেহেতু জিসাস এই জেরুজালেমের এখানে জন্মগ্রহণ করবেন, তো যার জন্য ওরা এই যে ম্যাপটা ড্র করেছিল সেটাতে জেরুজালেমটাকে সেন্ট্রাল প্লেস ধরা হয়েছিল, আর নর্থের দিকে দেখিয়েছিল, ওপরের দিকে দেখিয়েছিল, সেটা হচ্ছে ইস্ট ওরিয়েন্টেড ম্যাপ ছিল, ইস্টটাকে ওপরের দিকে দেখাচ্ছে, ঠিক আছে। কারণ গার্ডেন অফ ইডেন যেটা ভগবানের গার্ডেন, তো সেটাকে ইস্টের দিকে ভাবা হতো, যে ইডেন গার্ডেন ইস্টের দিকে আছে, তো যার জন্য ইস্ট ওরিয়েন্টেড। দেখো এই যে এই ম্যাপটাকে ঘোরালে, এই জন্য ইন্ডিয়া আমাদের ইস্টের দিকে পড়ছে। ওকে, তো এরকম ম্যাপ ছিল। আর এই ম্যাপটা
ম্যাপটার আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে টিও ম্যাপের প্যাটার্নই ছিল। টিও ম্যাপ সম্পর্কে আমরা জানি যে টি, এই যে এটা যদি দেখি এটা হচ্ছে টি হবে, তো টি এর যে এই দাড়িটা স্টিমটা সেটা হচ্ছে মেডিটেরিয়ান সিটাকে দেখাচ্ছে, আর এই যে টোটাল এই যে মাথাটা, তো সেটা এটা একটা দেখাচ্ছে তোমার নাইল রিভার, আর একটা হচ্ছে ডন রিভার, এদিকে নাইল রিভার আসবে আর এদিকে হচ্ছে ডন রিভার আসবে, ঠিক আছে। আর তাছাড়া তিনি ও বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এই আর্থের সারাউন্ডিংয়ে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে রিভার বা ওশেন আছে সেটাকে ধরা হচ্ছে ওকে। তো এটা ছিল রেফার্ড ম্যাপামুন্ডি যে ম্যাপটা, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও আমরা দেখবো ফ্রা মুরো ম্যাপ যেটা ড্র করেছেন সেটা হচ্ছে একজন ইতালিয়ান কার্টোগ্রাফার, যিনি একজন মঙ্ক ছিলেন। সেটা হচ্ছে কত সালে না 1400 সালে, ঠিক আছে, 1400 এডিতে। এগুলো সব কিন্তু জিসাসের জন্মের পরে। এই ম্যাপটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এটা একটা বড় টাইপের ম্যাপ যেখানে ডিটেলিং দেওয়া আছে, দেখো এখানে টোটাল ডিটেলিং, এই যে আফ্রিকান কন্টিনেন্ট ডিটেলিং দেওয়া আছে। এই যে ম্যাপের যে পরিধিটা ছিল সেটা হচ্ছে তো মানে ব্যাসটা, পরিধি বলবো না, ব্যাসটা যেটা ছিল সেটা হচ্ছে প্রায় 2 মিটারের মতো, আই থিঙ্ক, হ্যাঁ 2 মিটারের মতো মানে বড় একটা ম্যাপ ড্র করা হয়েছিল যেখানে ডিটেলিং দেওয়া ছিল। আর এই ম্যাপটারও একটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে সাউথ অন দ্য টপ, ঠিক আছে। দেখো এই পর্যন্ত আমরা যে সমস্ত ম্যাপ দেখতে পাচ্ছি, কোনোটাতে দেখতে পাচ্ছি নর্থ টপে আছে, কোনোটাতে সাউথ, কোনোটাতে ইস্ট ওয়েস্ট, তো বিভিন্ন ধরনের অরিয়েন্টেশন ছিল। এখনও আমরা যদি অস্ট্রেলিয়া যাই তো অস্ট্রেলিয়ার ওখানে যে সমস্ত ম্যাপগুলো ইউজ করা হয় সেই ম্যাপটা উল্টো, মানে আর্থের, আমরা ওয়ার্ল্ডের ম্যাপেতে যেমন নর্থটা উপরের দিকে দেখি, ঠিক আছে, তো এতে গেলে কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাপগুলোতে ম্যাপটা উল্টো, সাউথটাকে উপরের দিকে দেখায় ওরা, ওকে, সেটা আলাদা টপিক। তো যাই বা হোক, এরপরে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে মেডিভাল পিরিয়ডেতে যে এই যে ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা হয়েছিল সেটা কেন, মানে কীভাবে হলো ম্যাপ মেকিংয়ের এতটা ডেভেলপমেন্ট। তার একটা সব থেকে বড় কারণ ছিল সেটা হচ্ছে প্রিন্টিং প্রেসের আবিষ্কার, ঠিক আছে। 1440 অ্যারাউন্ড যে প্রিন্টিং প্রেস, গুটেনবার্গের যে প্রিন্টিং প্রেসের আবিষ্কার হবে, যার জন্য মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে ডেটা বা ইনফরমেশন, বা যে সমস্ত বুকগুলো আগে কিছু মানুষের হাতেই অ্যাক্সেসেবল ছিল, যে মনে করো আগে যে ম্যাপগুলো ছিল সেই ম্যাপগুলো খুবই ডিটেলিংভাবে হাতে বসে ড্র করা হতো, যার জন্য তখন একটা ম্যাপ বানাতে অনেক লেট হতো, বা এটা একটা আর্টের মতো ধরা হতো, যে একটা আর্টিস্টের আর্ট, তো যার জন্য আর্টিস্টটাকে টাকা দিয়ে রাখতে হতো, যার জন্য ম্যাপ ব্যাপারটা না অনেকখানি লাক্সারিয়াস গুডের মতো হয়ে গেছিলো। তো কিন্তু গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের আবিষ্কারের পরে এই ম্যাপের ব্যাপারটা সবার কাছে কমন হয়ে গেল, মানে সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসেবল হলো, ওকে। তো এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ফার্দার অনেক ডেভেলপমেন্টের জন্য, বা এই যে বুকগুলো, পুরানো যে বইগুলো, পুরানো যে ইনফরমেশনগুলো, সেগুলো অন্যান্য মানুষের হাতে যখন পৌঁছাতে শুরু করলো, মানুষ তখন নলেজের জন্য আরও বেশি থার্স্টি হয়ে গেল, নলেজ বাড়াতে চেষ্টা করলো, ঠিক আছে। এই সমস্ত মানে কারণগুলো অনেকটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ফার্দার ম্যাপের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওকে। এছাড়াও যে এই বইগুলো, বিশেষ করে পুরানো বই বা নতুন যা কিছু আছে, যে ছাপানোর ফলে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যে ছাপানোর ফলে, তাহলে তখন হচ্ছে ইউরোপের রেনেসাঁস এলো। রেনেসাঁসের যুগেতে তোমার আর্ট, সায়েন্স, ক্রাফট সব কিছুতে একটা যে চেঞ্জেস বা ডেভেলপমেন্ট হয়েছিল, তো এই সমস্ত কারণ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল মেডিভাল পিরিয়ডে ম্যাপের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওকে। এরপরে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এজ অফ এক্সপ্লোরেশন বলতে মানুষজন যে যেহেতু মানুষের নলেজ বাড়লো এই প্রিন্টিং প্রেসের ফলে, তখন মানুষ আরও বেশি মানে নতুনকে জানার জন্য আরও বেশি এক্সপ্লোর করার চেষ্টা করলো, ঠিক আছে। তো সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়ে পড়লো যে কোন দিক দিয়ে গেলে আমরা অন্য কন্টিনেন্টে গিয়ে পৌঁছাবো, বা অন্য জায়গা, নতুন নতুন জায়গায় যাবো, তো বা ইন্ডিয়ার সঙ্গে মেনলি যেটা ব্যাপার ছিল যে ইউরোপের যে ব্যাপারটা ছিল, এখানে অটোম্যান এম্পায়ারদের সঙ্গে ইউরোপিয়ানদের একটা ঝামেলা থাকবে, অটোম্যানরা এই টোটাল এরিয়াটা ব্লক করে দেবে, যার জন্য ইউরোপিয়ানরা ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করতে পারবে না। তো ইন্ডিয়ার সঙ্গে ট্রেড রুট শর্টকাট কী আছে সেটা আবিষ্কার করার জন্য এই স্পেন বা পর্তুগিজের রাজারা তাদের যারা সমস্ত নেভিগেটার থাকবে তাদেরকে টাকা পয়সা দেবে, যে যাও ইন্ডিয়া পর্যন্ত ঘুরে আসো, আমরা অন্য কোনভাবে ইন্ডিয়া যেতে পারি সেটা দেখো। তো সেই জন্য তারা ওই জাহাজ নিয়ে বেরিয়ে পড়বে এবং ঘুরে ঘুরে এসে ইন্ডিয়াও আসবে, ইভেন সেই খোঁজেতেই গিয়ে তারা আমেরিকাও আবিষ্কার করবে, ওকে। তো একটা শর্ট স্টোরির মতো বলে রাখলাম। দেখো এবারে এজ অফ এক্সপ্লোরেশনের যে সমস্ত ম্যাপগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল তার মধ্যে 1500 সালের একটা ম্যাপ, যেটা জুয়ান দে লা কোসার, এই ম্যাপটা যেটা দেখতে পাচ্ছ এটা জুয়ান দে লা কোসার ম্যাপ। এই ম্যাপটা প্রথম, যেখানে আমাদের এশিয়া, ইউরোপ, আফ্রিকার সঙ্গে সঙ্গে আমেরিকান কন্টিনেন্টও দেখানো হবে। এই যে কন্টিনেন্টটা দেখাচ্ছে গ্রিনারি, তো আমেরিকান কন্টিনেন্টও দেখানো হবে 1500 সালে, ঠিক আছে। কিন্তু এখানে এই কন্টিনেন্টটার নাম আমেরিকা হিসাবে তখনও উল্লেখ করা হবে না। পরে যাকে মার্টিন, এর নামটা কী যেন ছিল, ওয়াল সিমুলার, যিনি ছিলেন মার্টিন ওয়াল সিমুলার, তো তিনি প্রথম আমেরিকা ওয়ার্ডটা ইউজ করছেন তার ম্যাপেতে, সেটা কত 1507-এ। আর কয়েকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে দেখো প্রায় 1492-তে প্রথম তোমার যাচ্ছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, আর 1497-এতে তোমার আমেরিগো ভেসপুচি আমেরিকা যাচ্ছে, ঠিক আছে। তারপরে এই সমস্ত ম্যাপগুলো ড্র করা হচ্ছে, ওকে।
তো আমেরিকো ভেসপুচি মানে কলম্বাস যদিও আমেরিকা প্রথম পৌঁছেছিল, বাট আমেরিকান কন্টিনেন্টাল নাম কিন্তু আমেরিকো ভেসপুচি নামে মানে আমেরিকো ভেসপুচি পরে পৌঁছেছে, বাট তার নামেই নামকরণ করা হয়েছিল, সেটা একটা আলাদা হিস্ট্রি আছে। তো যাই হোক, সেই টাইম পিরিয়ডের ইম্পর্টেন্ট ম্যাপগুলোর মধ্যে আমরা দেখব জুয়ান দে লা কোসার এই ম্যাপটা, ঠিক আছে। আর আর যেটাতে প্রথম আমেরিকান কন্টিনেন্টকে দেখানো হয়েছে, বাট আমেরিকা নামটা উল্লেখ করা হয়নি। তারপরে হচ্ছে 1507 এই ওয়ার্ল্ড সিঙ্গুলারের যে ম্যাপটা, যেখানে প্রথম আমেরিকা ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, যে এখানে ম্যাপটা দেওয়া নেই, আমেরিকা ওয়ার্ডটা আমেরিকা কন্টিনেন্ট বা আমেরিকা ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। এছাড়াও দেখো পেড্রো রেনেলের একটা ম্যাপ যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে 1904-তে পর্তুগিজ কার্টোগ্রাফার পেড্রো রেনেল যেটা নটিক্যাল চার্ট বানিয়েছিল, যে বিভিন্ন ধরনের পোর্ট দেখিয়েছে বা নটিক্যাল চার্ট বানিয়েছে, যে পোর্ট মানে একটা জায়গার কোথায় কোথায় পোর্ট আছে, তোমরা নেভিগেশনের জন্য এই পোর্ট থেকে এতটা যাবে, এত দিনের ডিস্টেন্স, তারপরে এখানে এত দিনের ডিস্টেন্স বা এত মানে এরকমভাবে যে নেভিগেশনের জন্য যে পোর্টাল বা নটিক্যাল চার্ট বানিয়েছিলেন, সেটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই টাইম পিরিয়ডে। ওকে, এরপরে আমরা এজ অফ এক্সপ্লোরেশনে আরও কয়েকটা জিনিস দেখে নেবো। সেটা হচ্ছে যে দেখো ডিগাগো দিগাগো রেভিরো বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি ম্যাগেলান যে ট্রিপ করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড। ম্যাগেলানের ব্যাপারে আমরা জানি যে স্পেন থেকে যাত্রা শুরু করে আবার স্পেনেই ফিরে এসেছিলেন তিনি, মানে আর্থটা যে গোল সেটা প্রমাণ করার জন্য। তো এরকম একটা ছোটোবেলাতেই একটা স্টোরি পড়েছিলাম ম্যাগেলানের। তো ম্যাগেলানের ট্রিপটা কমপ্লিট করার পরে তার ট্রিপের ওপর তার যে মানে তার বলবো না, ম্যাগেলান তো মারা গিয়েছিলেন ওই ট্রিপের টাইম পিরিয়ডেই। তো তার যে সমস্ত সঙ্গী সাথীরা বেঁচে ছিল, তো তাদের থেকে যে ইনফরমেশন কালেক্ট করে তিনি মানে ম্যাপ ড্র করেছিলেন। সেই ম্যাপটা হচ্ছে যে 1587। আর ম্যাগেলান যে যাত্রা করেছিলেন সেটা ছিল হচ্ছে 1519-এর অ্যারাউন্ডে। 1519-এর দিকে তিনি যাত্রা শুরু করেন, আর মানে তার সাথীরা এসে ফিরেছিল 1522-এ, ঠিক আছে। ততদিনের টাইম পিরিয়ডে ম্যাগেলান কিন্তু মিডিলে মারা গিয়েছিলেন, তো সেটা আলাদা স্টোরি ছিল। তো তখনকার আমরা যেহেতু ম্যাপ মেকিং পড়ছি, তো এখানকার এই ডিয়াগো রেভিনোর যে ম্যাপটা, যেটা ম্যাগেলানের ট্রিপের উপর বেস করে, এই ম্যাপটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়াও দেখো তখনকার যে ফিলিপ টু বলে একজন রাজা, যে স্পেনের রাজা, তো তিনি অনেক মানে কিছু কার্টোগ্রাফারকে মানে টাকা পয়সা দিয়ে তার দরবারে রেখেছিলেন বিভিন্ন ম্যাপ প্রডিউস করার জন্য। তো তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো কার্টোগ্রাফার, একটা হচ্ছে যে অ্যালেন্সো দে সান্তা ক্রুজ, আর একটা হচ্ছে যে জুয়ান লোপেজ বলে। তো এদের দুজনকে নিজের দরবারে রেখেছিলেন যে আরও বেশি ম্যাপ প্রডিউস করো, সে বিভিন্ন যে রিটার্নিং নেভিগেটর আসছে তাদের থেকে ইনফরমেশন নাও এবং অনেক ম্যাপ ডেভেলপ করো, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব যে 1600-1700। দেখো এই ম্যাপ মেকিংয়ের ফলে তো ডেভেলপমেন্টটা মানে একটা জিনিস ফলো করবে, যে ম্যাপ মেকিংয়ের ফলে একটা চেঞ্জেস হলো, সেটা হচ্ছে যে তোমার কলোনিয়ালাইজেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। কারণ যখন ওরা বিভিন্ন সি রুটগুলো আবিষ্কার করলো, ইন্ডিয়াতে আসার বা অন্যান্য কন্টিনেন্টে যাওয়া, তো সেখানে গিয়ে যেমন ধরো আমেরিকা আবিষ্কারের পর সেখানকার যে নেটিভ পিপল আছে তাদের উপর অত্যাচার টর্চার করে তাদেরকে তাড়িয়ে মারিয়ে দিয়ে ওই জায়গাটা নিজেরা দখল করে নিল, এদিকে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াতেও কলোনি গড়ে তুলো। তো এই ম্যাপ মেকিংয়ের নলেজটা তাদের কাছে থাকার জন্য তারা কিন্তু অনেক বেশি কী বলবো, কলোনিয়ালাইজ করতে আমাদের উপর টর্চার করতে ইউজ করেছিল তাদের নলেজটা। ওকে, তো তাছাড়া বিভিন্ন ধরনের মিলিটারি পারপাসেতেও ইউজ করা হয়েছিল। তো এই দেখো যাদের কাছে ইনফরমেশান আছে তাদের কাছে তাকাত আছে, তাদের কাছে শক্তি আছে, তো এদের কাছে যেহেতু ইনফরমেশান আগে থেকে ছিল বা ম্যাপের ইনফরমেশান আগে থেকে ছিল, যার জন্য এরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল সেই টাইম পিরিয়ডে। ওকে, এছাড়াও দেখো এই 1600-1700 খ্রিস্টাব্দের মধ্যে তখন কী হচ্ছে, টেলিস্কোপ আবিষ্কার হচ্ছে, লগারিদম টেবিল আবিষ্কার হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের সার্ভেইং মেথড, এই যে থিওডোলাইট তো বিভিন্ন ধরনের যে সার্ভেইং মেথড আবিষ্কার হচ্ছে, যেগুলো ফার্দার অনেক আমাদের ম্যাপের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউট ডেভেলপ করেছিল তখন, যেমন ফ্রেঞ্চ একাডেমিক অফ সায়েন্স। তো এরকম কিছু ইনস্টিটিউট যেগুলো ম্যাপ মেকিংয়ের জন্য বা নেভিগেশন চার্টের যে ম্যাপ মেকিংয়ের জন্য অনেক বেশি তাদেরকে ইনফ্লুয়েন্স করতো, যে এইগুলো বানাও যাতে আমাদের সুবিধা হবে এই বিভিন্ন কন্টিনেন্ট বা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য। তো এগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এছাড়াও ইউলার বলে একজন ম্যাথামেটিশিয়ান, যিনি প্রথম বলছেন যে আর্থ যেহেতু হচ্ছে একটা স্ফেয়ার, তো সেটাকে আমরা কিন্তু কোনোভাবেই প্লেনে বা কাগজে রিপ্রেজেন্ট করতে পারবো না উইদাউট ডিস্টরশন বা চেঞ্জেস হয়েই যাবে, কারণ একটা স্ফেয়ারকে আমরা কাগজে রিপ্রেজেন্ট করতে গেলে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা কয়েকজন জিওগ্রাফারকে দেখে নেবো, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের প্রজেকশনের সম্পর্কে পড়েছি। এটা হচ্ছে 1569 খ্রিস্টাব্দে। তো তখন আমরা দেখছি যে তিনি সিলিন্ড্রিক্যাল ইকুয়ালের প্রজেকশন তিনি ড্র করবেন। এই প্রজেকশনের মানে এটা তো মানে খুবই ইজি একটা প্রজেকশন, বাট সেটা সবচেয়ে বেশি যে ড্রব্যাক বা কমি থাকবে সেটা হচ্ছে যে গ্রিনল্যান্ড বা উপরের দিকে মানে নর্থ বা সাউথ পোলের দিকে যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে বড় করে দেখানো হয়ে যাবে এই ইকুইটোরিয়াল সিলিন্ড্রিক্যাল ইকুয়ালের প্রজেকশনের ক্ষেত্রে। তো এটা একটা ড্রব্যাক থাকবে, বাট এই প্রজেকশনের ডেভেলপমেন্ট এটাও একটা ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু নতুন যুগের বলতে গেলে একটা সূচনা করলো। ওকে,
সেটা হচ্ছে 1569 সালে। এরপরে আমরা দেখে নেবো যে দেখো জেকব ভ্যান বলে একজন কার্টোগ্রাফার, যিনি ট্রায়াঙ্গুলেশন মেথড বা ট্রায়াঙ্গুলেশন বলতে যে দুটো কোনো প্লেসের ডিস্টেন্স মাপার জন্য যে তিনটে পয়েন্ট দিয়ে যে আমরা ডিস্টেন্স মাপি, তো এই সমস্ত ক্যালকুলেশনগুলো করার ফলে সেটাও আমাদের ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে ফার্দার অনেক ডেভেলপমেন্ট করতে হেল্প করবে। ওকে, এছাড়াও দেখো রিকি ম্যাপটা এটাকে বলা হচ্ছে ইম্পসিবল ব্ল্যাক টিউলিপ। এটা হচ্ছে একটা চাইনিজ ম্যাপ, যেখানে চায়নাকে সেন্ট্রালে দেখানো হয়েছে। এখানে হচ্ছে চায়নাকে সেন্ট্রালে দেখানো হয়েছে, ঠিক আছে। এই ম্যাপটা অনেক লার্জ ম্যাপ ছিল, মানে ধরো 5 ফিট বলছে হাইট, আর হচ্ছে যে 12 ফিট মতো ওয়াইড, ঠিক আছে। মানে আমাদের সাধারণ আমরা হচ্ছে 5 ফিট 2-3 এরকম উচ্চতা, তো আমাদের উচ্চতার মতো এরকম হাইট ছিল, আর আর যেটা মানে আড়াআড়ি এটা ব্যাপারটা ছিল অনেকটা আরও চওড়া ম্যাপ। তো এটা একটা বিশাল বড় টাইপের ম্যাপ ছিল, যেটাকে বলা হচ্ছে ইম্পসিবল ব্ল্যাক টিউলিপ, যেখানে অনেক ডিটেলিং দেওয়া ছিল, যেখানে চায়নাটাকে সেন্ট্রালে দেখানো হয়েছে। এই ম্যাপটা ড্র করেছে ক্যাথলিক মিশনারির যে মেট্রো রিকি বলে একজন ব্যক্তি, ঠিক আছে, 1602 খ্রিস্টাব্দে। তো এইগুলো ছিল তোমার ইম্পসিবল ব্ল্যাক টিউলিপের কিছু ইনফরমেশন। তো এটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে গেছিলো। এরপরে আমরা যদি মডার্ন যুগ দেখি, তো মডার্ন যুগেতে দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার জন্য আমাদের ম্যাপের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে দেখো মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কারণ কি সায়েন্সের ক্ষেত্রে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, মানুষের হাতে টাকা আসছে, মিডিল ক্লাস শ্রেণীর ডেভেলপমেন্ট হচ্ছে। তারা শুধু আগে মানুষ কী করতো, যে নলেজের জন্য এক্সপ্লোর করতো, নলেজের জন্য অন্য জায়গায় যেতে চেষ্টা করতো, যে অন্য জায়গায় কী আছে, বা রাজারা কিছু ব্যক্তিকে টাকা দিত যে যাও গিয়ে দেখে আসো অন্য কোথায় কী আছে, কত দূর পর্যন্ত কী বিস্তৃত। তো এই সমস্তগুলো তখন একটা নলেজেবল ছিল। বাট যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, মানুষের হাতে টাকা এলো, তখন মিডিল ক্লাস শ্রেণীর উদ্ভব হলো। তারা হচ্ছে যে ট্রাভেল ফর প্লেজার, নিজেদের শান্তি বা সুখের জন্য ট্রাভেল করতে শুরু করলো। তো যার জন্য ট্রাভেলটা একটা লাক্সারিয়াস গুড হয়ে গেল, যার জন্য এই ট্রাভেলের সুবিধার জন্য তাহলে তাদের কাছে ম্যাপ থাকতে হবে, ম্যাপ হলে ট্রাভেলের সুবিধা হবে। তো সেই ম্যাপ মেকিংয়ের ক্ষেত্রে এটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, ঠিক আছে। যার জন্য পোর্টেবল বলতে সঙ্গে নিয়ে যাওয়ার যে চার্ট বা ম্যাপ, ছোটো ছোটো ম্যাপ মেকিং, এরিয়াল ম্যাপ বলো, বড় ম্যাপ বলো, তো বিভিন্ন ধরনের ম্যাপের উপর মানুষজন জোর দিয়েছিল ম্যাপ মেকিংয়ের উপর। তো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু ম্যাপ মেকিংয়ে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এছাড়া বিভিন্ন ধরনের সায়েন্টিফিক টেকনিক তখন অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যদি 18শো সেঞ্চুরি আরও কিছু দেখি, তো এখানে এই টাইম পিরিয়ডে না বিভিন্ন ধরনের প্রজেকশন ডেভেলপ করেছিল। যেমন ধরো ভার্টিক্যাল পার্সপেক্টিভ প্রজেকশন, যেটা কী বলে ম্যার্টেন শুটারের যে প্রজেকশন, এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাছাড়াও দেখো ল্যাম্বার্ডের প্রজেকশন, যেটা আমরা পড়েছি সুইডিশ। তো এই দেখো প্রজেকশনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, প্রজেকশন কিন্তু তুমি কয় প্রকার বা কয় ভাগ এরকমভাবে পড়তে পারবে না, কারণ কি, আর প্রজেকশনের কোনো সিকোয়েন্সও পারবে না, কারণ কি দেখো প্রজেকশন হচ্ছে একটা কাস্টমাইজ জিনিস। কাস্টমাইজ বলতে তোমার যেই জায়গাটার দরকার, দেখো একটা স্ফেয়ারকে আমরা যখনই প্লেন চার্টেতে রিপ্রেজেন্ট করতে যাব, তখন ডিস্টরশন হবেই, চেঞ্জেস হবে। এটা কখনোই পসিবল নয় যে এই গোলটাকে আমরা টোটাল প্লেন সারফেসেতে রিপ্রেজেন্ট একবারে অ্যাকুরেটলি করতে পারবো, ঠিক আছে। তো এই চেঞ্জেসটা যেহেতু হবেই, তো সেই জন্য আমরা মানে আমাদের যেই জায়গাটা দরকার সেই জায়গার সারাউন্ডিংয়ের ম্যাপ যদি আঁকি, তো তাহলে সেটা একটা মানে অরিজিনাল বা উইদাউট ডিস্টরশন আঁকতে পারবো। মনে করো যেমন যে আমি একটা সিটির ম্যাপ যদি আঁকি, তো তাহলে আমি সেই জায়গাটাকে মানে কাগজে রিপ্রেজেন্ট করলে কম ডিস্টরশন, কোন ধরনের প্রজেকশন ইউজ করলে কম ডিস্টরশনে ওই সিটি বা ওই ছোটো জায়গাটা আর রিপ্রেজেন্ট করতে পারবো, সেটা আমরা কিন্তু মানে ইউজ করতে পারবো। তো যার জন্য দেখো আমরা চাইলে আর্থটাকে চাইলে গ্লোবের আকারেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কি আমাদের কোনো ম্যাপের ক্ষেত্রেই এই ডিস্টরশন আসবে না। কিন্তু এই গ্লোব আকারে রিপ্রেজেন্ট করলে সেটা পোর্টেবল নয়, সেটা সব জায়গায় নিয়ে ঘোরার একটা অসুবিধা। তাছাড়া গ্লোবটাকে তাহলে আমরা যদি ডিটেল, মনে করো আমি একটা ছোটো এই কলকাতা শহরের ব্যাপারে জানতে চাইবো, তো তাহলে তো আমি গ্লোবের মধ্যে কলকাতা শহরটাকে যদি দেখাতে চাই, তো তাহলে তো একটা ছোটো একটা পয়েন্ট টাইপের দেখাতে পারবো, আমি কি ডিটেল দেখাতে পারবো না। যার জন্য আমাদেরকে কিন্তু এই ফিজিক্যাল বা কাগজের ম্যাপটা বা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই কারণেই মেনলি মানে এই কাগজের ম্যাপকে কাগজের রিপ্রেজেন্টের উপর জোর দেওয়া হয়েছিল, যাতে ছোটো ছোটো জায়গা সম্পর্কে ডিটেলিংভাবে আমরা জানতে পারি। তো এই টাইম পিরিয়ডে 18শো সেঞ্চুরি টাইম পিরিয়ডে বিভিন্ন ধরনের প্রজেকশন ডেভেলপ করেছিল, যেগুলো কিন্তু আমাদের ফার্দার ম্যাপ মেকিংয়ে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এছাড়াও কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো 4th ভলিউম অ্যাটলাস অফ নর্থ আমেরিকার অ্যাটলাস একজন মানে ব্যক্তি বা একজন কার্টোগ্রাফার রিপ্রেজেন্ট করেছে, সেটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। তাছাড়া ইউএস জিওলজিক্যাল সার্ভে, তারপরে কোস্টাল সার্ভে, তো এই সমস্ত সার্ভের ইনস্টিটিউটগুলো যখন
গড়ে তুলছে, সেই ইনস্টিটিউটগুলোও একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ফার্দার ম্যাপের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এছাড়া ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, সেই টাইমে তখন এরোপ্লেন নতুন আবিষ্কার হয়েছে, তো এরিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রেও একটা রেভলিউশন আসছে, নতুন চেঞ্জেস আসছে। তো এইভাবে ধীরে ধীরে ম্যাপটা কীভাবে চেঞ্জ হলো, এবং বর্তমানে আমরা যে জিআইএস ইউজ করছি, রিমোট সেন্সিং ইউজ করছি, অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছি, তো এই সমস্ত চেঞ্জেসগুলো ধীরে ধীরে পরপর হয়েছে। তো আমরা যদি অ্যানিসেন্ট থেকে এইভাবে দেখতে চাই, তো তাহলে এটা ছিল টোটাল ওভারঅল আমাদের আলোচনা। তো আজকের টপিকটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের টপিকটা ভালো লেগেছে। আর যদি কোনো কোয়ারি বা থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আজকের টপিকটা এখানেই শেষ করলাম, তাহলে ধন্যবাদ।